সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত নোভিস্তা আই হেলথ দেখার জন্য। আপনারা জানেন যে এই মুহূর্তে পুরো বিশ্বে প্রায় 215টি দেশের মতো করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু আমরা জানি যে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার মধ্যে একটি বড় শতাংশের হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, বাড়িতেই তারা চিকিৎসা নিতে পারবেন এবং ভালো হয়ে যাবেন। কিন্তু বাড়িতে যদি তারা চিকিৎসা নেন, কিভাবেই বা নিবেন, কিংবা কি কি উপসর্গ বাড়িতে চিকিৎসা নেওয়ার সময় যদি দেখতে পান তাহলে তাদেরকে হাসপাতালে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসী। আমার সঙ্গে আজকে আছেন বাংলাদেশের একেবারে সামনে থেকে কোভিড-19 মোকাবেলায় চিকিৎসা ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এমন দুজন চিকিৎসক, বাংলাদেশের স্বনামধন্য দুজন চিকিৎসক, অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আজকের এই আয়োজনে। এবং দর্শক, আপনারা জানেন যে শুধু আমরাই কথা বলি না, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে, যে প্রশ্ন রাখতে পারবেন এবং আমাদেরকে আপনার মনের কথা জানাতে পারেন, এবং বিশেষজ্ঞরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা এখন যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমি খান আবুল কালাম আজাদ স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারাই বলেছেন স্যার, আপনাদের মুখ থেকে সেই যেদিন থেকে বাংলাদেশে কোভিড আসলো, একদম সামনে থেকে নেতৃত্ব দানকারী একজন মানুষের মধ্যে আপনি অন্যতম। আমি দেখেছি আপনি কোভিড নিয়ে মানুষকে সতর্ক করেছেন এবং বারবার প্রতিরোধের জায়গাটিকে আপনি সুদৃঢ় করার চেষ্টা করেছেন। কিন্তু এখন যেহেতু একটা কমিউনিটি ট্রান্সমিশন ছড়িয়ে গেছে, কিছু রোগী তো এই মুহূর্তে চিকিৎসারও প্রয়োজন হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বড় শতাংশ আপনারা বলছেন যে তারা বাড়িতে চিকিৎসা নিতে পারবে। তাহলে কোনো রোগী যদি বাড়িতে চিকিৎসা নেয়, তার কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে আসলে উনি বাড়িতে চিকিৎসা নেওয়ার মতো যোগ্য একজন রোগী, এবং কতক্ষণই বা বাড়িতে থাকবেন, আর কোন সমস্যা হলে ওনাকে আসলে হাসপাতালে যোগাযোগ করতে হবে? স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে একটু কানেকশনের সমস্যা হচ্ছে, স্যারকে আমরা আবার যুক্ত করে নিব। অধ্যাপক ডাক্তার টিটু মিয়া, আপনি যদি স্যার এখানে একটু যুক্ত করতেন, তারপরে আজাদ স্যার আসলে আমরা আবার যুক্ত করে নিব। ধন্যবাদ। যে আপনি ঠিকই বলেছেন যে আমাদের আসলে এখনকার যে সিচুয়েশনটা কমিউনিটি ট্রান্সমিশন আছে, যে আসলে সর্বত্র এটা ছড়িয়ে পড়েছে এবং যে কোনো রোগী লোকের কাছ থেকে এটা একজন আরেকজন সংক্রমিত হতে পারে। এবং এর মধ্যে একটা গ্রুপ আছে, আমরা জানি যে অ্যাসিম্পটোমেটিক ভাবে থাকে, কেউ কেউ কারো সিমটম হয়। এবং আমরা যদি দেখি যে কোভিড-19 আক্রান্ত রোগীদের যদি জীবন আলোচনা করি এবং তাদের যে রোগের লক্ষণগুলো যদি আমরা দেখি, এদের মধ্যে মাইল্ড ফর্মের থাকে, যাদের শুধু জ্বর থাকে, সর্দি কাশি থাকে, গা ব্যথা থাকে, এবং তাদের কিন্তু তারা দেখা যায় যে বাসা থেকেই তারা চিকিৎসা নিতে পারেন, কিংবা তাদের জন্য হসপিটালে দরকার হয় না। আবার আরেকটা গ্রুপ আছে যে মডারেট নিউমোনিয়া থাকে এবং শ্বাসকষ্ট থাকে, তাদেরকে, কিংবা তার চেয়ে যদি বেশি আক্রান্ত হয় সিভিয়ার নিউমোনিয়া, কিংবা আরো যদি একেবারে জীবন নাশের কারণ হয়, তখন তারা হসপিটালে যায়। এবং এই যে মাইল্ড সিমটম গুলা, তারা কিন্তু বাসায় থেকেই চিকিৎসা করতে পারেন। যদিও আমরা শুরুতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আমার যিনি শিক্ষাগুরু, আমাদের মেন্টর, এবং যিনি নেতৃত্ব দিয়ে আসছেন শুরু থেকে, আপনি বলেছেন, এবং আমরাও সবাই শিখেছি তার কথা থেকে। এবং সেখানে কিন্তু ব্যাপারটা এরকম ছিল, প্রথমেই যারা কোভিড পজিটিভ হতেন, যারা এই রোগে আক্রান্ত হতেন, তাদেরকে মাইল্ডার কেসকেও আমরা কিন্তু আইসোলেশনে হসপিটালে রেখে দিতাম। কিন্তু এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখনকার আমাদের রোগীরাও শিক্ষিত হয়েছেন, আমরা তাদেরকে চেষ্টা করেছি, আপনাদের মাধ্যমেও তারা অনেক কিছু জেনেছেন। সেই জন্য যাদের এরকম সর্দি কাশি জ্বর থাকে, গা ব্যথা থাকে, কিংবা পেটের পীড়া থাকে, তারা অবশ্যই বাড়িতে থেকে তারা চিকিৎসা করতে পারবেন, তাদেরকে হসপিটালে যাওয়ার দরকার নেই। স্যার মনে হয় যুক্ত হয়েছেন, একটু স্যারকে আমি নিয়ে নিচ্ছি। স্যার, যেটি আপনি বলছিলেন যে আসলে তো বাড়িতে চিকিৎসা নেবে একটা শতাংশ, কিন্তু কতক্ষণ বাড়িতে থাকবে, আর কি কি উপসর্গ গেলে আর বাড়িতে একটু দেরি করা যাবে না, হাসপাতালে দ্রুত যেতে হবে? স্যার। আবার
একটু কানেকশনের সমস্যা হচ্ছে, আমরা চালিয়ে যাই। অধ্যাপক টিটু মিয়া স্যার যেটা বলছিলেন, জি। যে তাহলে তো কিছু উপসর্গ আছে যে সময় আসলে আর বাড়িতে থাকা যাবে না, হাসপাতালে আসতেই হবে, সেগুলো যদি একটু রোগীদের আমরা জানিয়ে দিতে পারি। ধরেন একজনের সর্দি কাশি আছে, তার জ্বর আছে, সেটা যদি তার যে সিমটমটা নিয়ে বাসায় থাকেন, সেটার যে কোনোটাই যদি এমন মাত্রায় যায় যে আর বাড়িতে থাকা সম্ভব না, অনেক বেশি কাশি হচ্ছে, অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, আমরা বলি ডিটোরিয়েশন অফ দ্য সিমটম, এক্সিস্টিং সিমটম যেটা আছে তার যদি ডিটোরিয়েশন হয়। এবং আমরা ঢাকাতে বিশেষ করে কিংবা অনেকেই যারা সচেতন আছেন তারা কিন্তু তাদের অক্সিজেন স্যাচুরেশন পালস অক্সিমিটার দিয়ে মাপতে পারেন। এবং আমরা বলি যাদের এরকম সিমটম ডিটোরিয়েশন হয় কিংবা অক্সিজেন স্যাচুরেশনটা 93 নিচে নেমে যায়, তাদের ক্ষেত্রে অথবা কোনো কারণে তাদের পেটের পীড়াটা অনেক বেশি হয়ে যায়, যে লুজ মোশন বেশি হচ্ছে, অথবা তাদের এরকম হয় যে তাদের কোনো কারণে দেখা যায় যে তাদের উল্টাপাল্টা কথা বলছেন, অস্থিরতা বিরাজ করছে এবং যে ভুল কথা সময় বলছেন, জি, তাকে সেই তখন সময় হাসপাতালে ফিরে তাকে আসতে তাকে হবে। জি হসপিটালে যাওয়া উচিত। জি। এছাড়াও যাদের আমি আমরা জানি যে, জি প্লিজ। আমি একটু আজাদ স্যারের সাথে আবার একটু যুক্ত হই হ্যাঁ, স্যার। হ্যাঁ। কত শতাংশের আসলে বাসায় চিকিৎসা নেওয়া সম্ভব, এই যে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন? যদি স্যার শুনতে পান আমাকে, স্যার একটু আনমিউট করে নেবেন স্যার। স্যার একটু আপনারটা আনমিউট করে নেবেন স্যার। জি, প্রফেসর, এখন শুনতে পাচ্ছি। জি আমরা একদম যদি প্রথম থেকে দেখি যে আমরা জি এই কোভিড-19 যখন আমাদের আক্রমণ করলো এবং আমরা জানলাম যে সহজ কথা হচ্ছে ৮০% লোকের রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস এর মতো ফিচার হয়। তো সেই জন্য দেখা যায় যে তাদের 80% এমনিতে ভালো হয়ে যান ৭ থেকে ১০ দিনের মধ্যে। তো সেই জন্য তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো জটিলতা না হলে তারা বাসায় চিকিৎসা করতে পারে। তো আমরা দেখেছি যে 80% আপনার বাসায় চিকিৎসা করতে সম্ভব। আর 20% এর মধ্যে 15% এর অক্সিজেন লাগে বলে তাদের হসপিটাল কেয়ার লাগবে। আর 5% এর কখনো কখনো অক্সিজেনটাকে আরো ইনভেসিভ পদ্ধতিতে দিতে হয়। তাদেরকে আপনার ইনটিউবেশন করতে হয় এবং ভেন্টিলেটরে রাখতে হয়। এবং তাদের ক্ষেত্রে জটিলতা বেশি এবং তারা অন্যরকম পেশেন্ট। তো সেজন্যই যেহেতু আপনার এটা কন্টাক্ট টু কন্টাক্ট ট্রান্সমিশন হয়, ১ নম্বর কথা হচ্ছে বাড়িতে থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয়। ২ নম্বর কথা হচ্ছে ৮০% এমনি ভালো হয়ে যায়। মাইল্ড সিম্পটম হয়, তাদের বেরও হতে হয় না। সাধারণ তারা ওষুধ খেলেই ভালো হয়। বাসায় থেকে চিকিৎসা নিতে পারে। ৩ নম্বর, হসপিটালে এই রোগীগুলো মাইল্ড সিম্পটম নিয়ে যখনই যাবেন হসপিটালে, তখন তাদের মধ্যে যে ভীতি কাজ করে এবং অন্যান্য যে অসুস্থতা দেখা যায় যে এটা জটিল হয়ে যায়। ৪ নম্বর, এবং এই রোগীদের ক্ষেত্রে নজোকোমিয়াল ইনফেকশন, অর্থাৎ হসপিটালে কতগুলো ইনফেকশন থাকে। তারা যদি হসপিটালে যাওয়া শুরু করেন, তাহলে হসপিটালের ইনফেকশন গুলো তাদের মধ্যে হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন রোগী যখন হসপিটালে যান, তার সাথে ৩ থেকে ৪ জন অ্যাটেন্ডেন্ট হসপিটালে যান এবং এই লোকগুলো সুস্থ অবস্থায় গিয়ে হসপিটালে কিন্তু রোগীদের সান্নিধ্যে আসছেন এবং তাদের মধ্যে কিন্তু কন্টাক্টে তাদের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমরা বলেছি ৮০% লোক যাদের অক্সিজেন খুব একটা দরকার হয় না, তারা মাইল্ড সিম্পটম, তারা বাসা থাকবে। এবং আপনাকে আরেকটা পরিসংখ্যান দিতে পারি, যাদের 15% কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন লাগে, তাদের যদি দেখা যায় যে ২ থেকে ৪ লিটার অক্সিজেনের মতো, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন যদি 92 93 হয়, তারা যদি প্রন পজিশনে যান এবং প্রন পজিশনে থেকে তারা যদি নিজেদের ব্রিদিং আমাদের জন্য অনেক অনেক নিরাপদ এবং স্বস্তিকর এবং আমাদের এই কন্টামিনেশন ট্রান্সমিশন কমাবার জন্য যথেষ্ট উপকারী। ধন্যবাদ। জি স্যার, একটা বিষয় আছে, এই বিষয়টা নিয়ে একটু খটকাও লাগছে মনের মধ্যে। সেটি হচ্ছে যে আগে যেমন শুনতাম যে কোনো রোগী হাসপাতালে জায়গা পাচ্ছে না, ইদানিং আবার শুনছি যে হাসপাতালের জেনারেল বেডগুলো খালি যাচ্ছে, যেগুলো কোভিড ডেডিকেটেড হাসপাতাল। যেমন শুনছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা, মুগদার কথা শুনছি। এখানে কি কোনো কনফিউশন তৈরি হচ্ছে কিনা স্যার, যে কিছু কিছু রোগী এই মুহূর্তে ভয়ে কি হাসপাতালে যেতে চাচ্ছেন না, আবার অনেকে ভাবছেন যে হাসপাতালে গেলে আমি যতটুকু না এখন সাফার করছি আরো বেশি খারাপ হয়ে যেতে পারি? এই সংখ্যাগুলোর জন্য কি রোগী কম, নাকি অ্যাজ এ হোলি কিছুটা অংশে রোগী আগে থেকে কমে গিয়েছে, বা হাসপাতালের বেড বেড়েছে? আসলে বিষয়টি কি?
একটা কথা হচ্ছে যে আপনি বললেন যে আমাদের যে দেখেন নাম্বার অফ কেসেস এবং আমাদের যে নাম্বার অফ কেসেস এটা খুব সাডেন একটা পিকে যাচ্ছে না, এটা গ্রাজুয়ালি নাম্বারটাকে আমরা দেখতে পাচ্ছি একটা লেভেলে হালকা ভাবে উঠছে। তাহলে নাম্বার অফ কেসেস রয়েছে। 2 নম্বর, আমাদের কোভিড ডেডিকেটেড হসপিটালের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং আমাদের উপজেলা লেভেলে হসপিটালে চিকিৎসা হচ্ছে, আমাদের ইউনিয়ন লেভেলে হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আজকে থেকে শুরু করলো এবং আমাদের আর্ম ফোর্সেস এর হসপিটাল গুলোতে হচ্ছে, আমাদের একটু কানেকশনের সমস্যা আছে। টিটু মিয়া স্যার, আপনি যদি একটু যুক্ত করতেন যে এখন তো আসলে রোগীরা অনেকে বুঝেও গেছে যে আগে যেমন মৃদু উপসর্গ হলেই হাসপাতালে যেত, এখন অনেকটা বুঝে গেছে যে না, বাড়িতেও আমার চিকিৎসা আসলে সম্ভব। জি, এবং এক্স্যাক্টলি এটাই যে স্যার যে কথাটা শুরু করেছিলেন যে আমাদের আসলে বিছানার নাম্বারটা বেড়ে গেছে, বিভিন্ন হাসপাতালে নতুনভাবে শুরু হয়েছে। সেই জন্য কিন্তু রোগীর সংখ্যাটা আগে যেরকম আমাদের হাসপাতালগুলোতে কোভিড ডেডিকেটেড হসপিটাল অনেক সংখ্যা বেশি ছিল, সেটা একটা কমার কারণ। আর একটা আপনি যে কথা বলছিলেন যে আসলেও তো রোগীরা অনেকখানি বুঝে গিয়েছে যে বাসায় চিকিৎসা করা সম্ভব, সুতরাং তারা সেই জন্য অনেকখানি কমে গেছে। তবে আরেকটা এখানে আমি বলতে চাই যে এই যে কমে যাওয়ার পিছনে রোগীরা একটু বেশি পরিমাণ কনফিডেন্স পেয়ে যাচ্ছেন যে বাসায় ম্যানেজ করছেন। কারণটা হলো যে কেউ কেউ খারাপ হয়, আমাদের হসপিটালে এখন যারা যায় তারা কিন্তু অনেকখানি বেশি খারাপ হয়ে তারপরে হসপিটালে যাচ্ছে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে একটা তো বিছানা বেড়ে গিয়েছে, রোগীরা নিজেরা বুঝতে পেরেছেন যে তাদের বাসায় রেখেই অনেকখানি চিকিৎসা সম্ভব, কিন্তু ভুল করেও অনেক দেরিতে আজকাল হসপিটালে যাচ্ছেন। এটার একটা কারণ হলো যে আপনি জানেন যে হ্যাপি হাইপোক্সিয়া নামে একটা কথা আছে, আমরা সবাই এর মধ্যে এই ব্যাপারে বুঝে গিয়েছি যে রোগীরা তার শ্বাসকষ্টের মানে অক্সিজেনের পরিমাণটা কতটুকু কমেছে সেটা কিন্তু বুঝতে পারে না, এবং অনেকখানি বেশি না কমা পর্যন্ত, যখন শ্বাসকষ্ট অনেক বেশি না হয় তার আগ পর্যন্ত কিন্তু রোগীরা বুঝে না, এবং এই জন্য অনেক দেরিতে আজকাল হসপিটালে যাচ্ছে। তাহলে কারণ হিসাবে স্যার যে কথা বলেছেন যে বিছানার সংখ্যা বেড়ে গেছে, অনেকগুলো হাসপাতাল নতুনভাবে যুক্ত হয়েছে, এছাড়া জনগণের সচেতনতা এবং চিকিৎসাটা অনেকখানি বাসায় বসে নিতে পারছেন এবং ভালোভাবেই নিচ্ছেন। আর এর মধ্যে কিছু কিছু কিন্তু ভুল ধারণার জন্য যে উপযুক্ত সময়ে হসপিটালে যেতে পারছেন না বলেও অনেকখানি দেরি হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই জি, সবগুলাই মানে কারণ। আমি একটু আজাদ স্যারের সাথে আবার যুক্ত হব। স্যার, অনেকেই প্রশ্ন করেছেন আমাদের এখানে যে পূর্ব সতর্কতা হিসেবে আমরা কি কোনো ওষুধ খাওয়া শুরু করতে পারি কিনা, কারণ একেবারে সাধারণ মানুষ এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্টের এই আয়োজনটি দেখছে, একেবারে গ্রাম থেকেও অনেকে দেখছে, এবং তাদের মনে একটি প্রশ্ন যে কোনো ওষুধ খেয়ে প্রিভেন্ট করা যেতে পারে কিনা এই করোনা সংকটেরটাকে। যদি আমি বলি, আমাকে শুনতে পাচ্ছেন তো, তাই না? জি একটা স্যার, হলো জি। যে আমাদের এইটা কি রোগ, এটা হলো একটা হলো রোগের নাম হচ্ছে কোভিড, এবং এটা কি দিয়ে হয়? এটা একটা ভাইরাস দিয়ে হয়, এবং এটা কি লক্ষণ তৈরি করে? সাধারণত শ্বাসনালীতে সংক্রমণ করে, শ্বাসনালীতে সিমটম তৈরি করে। তাহলে এখন পর্যন্ত প্রথমটা যদি বলি, এটা এই রোগের অ্যান্টিভাইরাল কোনো এখন আবিষ্কার হয় নাই। 2 নম্বর, এটা সমস্যা করে, এটা গলা ব্যথা করতে পারে, গলায় আপনার খুশখুশি করতে পারে, একটু নাক বন্ধ থাকতে পারে, একটু হালকা কাশি হতে পারে, এবং আমরা বলেছি 80% ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট, তাকে জ্বর হলে নাপা দিতে পারি, তাকে গরম পানি খেতে বলতে পারি, তাকে আমরা ওই অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন দিতে পারি, আমরা রুপাটিডিন দিতে পারি, আমরা তার যদি একটু কাশি হয় তাকে একটু আমরা ব্রঙ্কোডাইলেটর দিতে পারি, এবং আমরা যদি দেখি যে না, তিনি এতেই ভালো আছেন, তারপরে এইটার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোগীদের একটা পোর্শন, আমার প্রফেসর টিটু মিয়া যেটা বললেন অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন, এদের মধ্যে কিছু কিছু হয়তোবা পরবর্তী সময়ে তাদের ইনফ্লামেশন এত বেশি হয়, তাদের অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। এটাকে আমরা বলি হ্যাপি হাইপোক্সিয়া। তিনি কথা বলছেন, তিনি বুঝতে পারবেন না যে তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই রোগীরা বিপজ্জনক। সেজন্য আমরা প্রত্যেককে বলছি এখন আমাদের অক্সিজেন মাপার একটা ব্যবস্থা করতে হবে, এবং সকল ওষুধের চাইতেও এই অক্সিজেন মাপাটা একটা জরুরি কাজ, এবং এই জন্য এখন বাজারে খুবই অ্যাভেলেবল হয়ে গেছে। এটাকে আমরা বলি পালস অক্সিমিটার। এটা দিয়ে আমরা পালসও মাপতে পারি, অক্সিজেন স্যাচুরেশন মাপতে পারি। এই অক্সিজেন স্যাচুরেশন দেখে দেখে ঠিক করতে
বলি যে আপনার হলো সিমটোমেটিক চিকিৎসা। 3 নম্বর, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো সবই হয় যে যদি কমপ্লিকেশনের মতো ব্যাপার রয়েছে। আমার মনে হয় আমরা লোকের যেহেতু অন্য কোনো কিছু লাগে না, অ্যান্টিহিস্টামিন খেলেই যথেষ্ট, আর তারা অক্সিজেন মাপতে থাকবেন। এবং কারো যদি মাইল্ড সিমটম থেকে একটু বেশি হয়, যে জ্বরটা একটু বেশি দিন থাকছে, তার কাশিটা একটু বেশি হচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে এবং অক্সিজেন স্যাচুরেশন 93-92 হয়ে যাচ্ছে, এবং তাদের ডায়াবেটিস রয়েছে, তাদের হাইপারটেনশন রয়েছে, হার্টের অসুখ রয়েছে, কিডনির অসুখ রয়েছে, তাদের বয়স একটু বেশি, তাহলে তারা হসপিটালে যাবেন। সেই জন্য নির্দিষ্ট ওষুধ আমি বলবো যে তারা সিমটোমেটিক চিকিৎসা নেবেন, তারা নিজেকে ঘরে আবদ্ধ, গরম পানি খাবেন, প্যারাসিটামল খাবেন, এবং তারা কমিউনিকেট করবেন, এবং সবচেয়ে বড় চিকিৎসা অক্সিজেনটা মেপে যাবেন। তাহলে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তার যে অন্যান্য রোগের চিকিৎসা। জি, আমি আসবো আবার স্যার আপনার কাছে। অধ্যাপক তিতুমী, আপনি যদি স্যার একটু যুক্ত করতেন একটি বিষয়, যে এখানে অনেকেই প্রশ্ন করেছে আমাদেরকে যে অনেক সময় ইদানিং আমরা দেখছি যে কারো জ্বর নেই, কাশি নেই, গলা ব্যথা নেই, কিন্তু হঠাৎ করে সে তার ফেন্টিং অ্যাটাক হয়ে যাচ্ছে, হাসপাতালে নিচ্ছি এবং নেওয়ার পরে আমরা দেখছি যে তিনি করোনায় আক্রান্ত, এবং যখন চেস্টের কোনো এক্সরে বা একটা সিটি স্ক্যান করা হচ্ছে, দুটো লাংসই বেশ অনেকটা ইনভলভ। তাহলে তো অনেক সিমটম ছাড়াই অনেক রোগী এরকম জটিল পর্যায়ে চলে যাচ্ছেন, এটি আসলে কেন হচ্ছে? একটা কথা বলতে চাই যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ হলো আমাদের দেশে শুরুতে এরকম প্রেজেন্টেশন কম হয়েছে। এখন যেহেতু রোগীর সংখ্যা বেড়ে গেছে, আমরা কিন্তু অনেক রোগী পাচ্ছি যারা সিনকোপাল অ্যাটাক, আপনি যে কথা বলছেন, যে হঠাৎ করে দেখা যায় যে তারা বেহুশের মতো হয়ে যান কিংবা পড়ে যান। এবং এরকম ঘটনা হয়, গত কালকেও আমাদের এরকম 3টা রোগী যাদের আপনার এরকম সিনকোপাল অ্যাটাক হয়েছে, কিন্তু তাদের জ্বর নাই। সেক্ষেত্রে জ্বরটা হয়তো খুব মাইল্ডার ফর্মে ছিল, উনি বুঝতে পারেন নাই, এটা একটা হতে পারে। অথবা মানে যে কারণে কেন তাদের এরকম হয়, এই সিনকোপাল অ্যাটাকের পেছনে আমরা জানি যে কোভিড রোগীর প্রায় মানে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই হার্টে একটা আমরা বলি কার্ডাইটিস বলি, মায়োকার্ডাইটিস কিংবা এন্ডোকার্ডাইটিস, প্যানকার্ডাইটিস, এরকম ফর্মে হার্টের যে মাসল আছে, হার্টের যে কন্ডাকশন সিস্টেম আছে, সেটাকে কোভিড রোগীতে আক্রান্ত হয়, এবং যার জন্য আমরা জানি যে রক্তে ট্রপোনিন নামক একটা জিনিস বেড়ে যায়। প্রবাবলি তাদের এই যে মানে হার্টের যে রিদমটা, কন্ট্রাকশনের যে রিদম, যে রেটে পালস মানে আমাদের মানে যে গতিতে এটা চলতে থাকে, সেই গতিটা হয়তো দেখা যায় কমে যেতে পারে, অথবা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, অথবা অ্যাবনর্মাল বিট হতে পারে। যে কোনো কারণেই হোক, যখন আমাদের ব্রেইনের রক্তের সার্কুলেশনটা হার্টের রিদম কমার জন্যই হোক, রিদম মানে রেটটা খুব বেশি থাকার জন্যই হোক, এরকম মানে দেখাতে স্বল্পতা দেখাতে, ব্রেইনে রক্তের সার্কুলেশনের স্বল্পতা দেখাতে, তখনই কিন্তু এই সিনকোপাল অ্যাটাকটা হয়। এবং এটা একটা প্রেজেন্টেশন, এবং আমাদের 100টা রোগীর মধ্যে দেখা যায় 1-2 জনের এরকম হতে পারে, এবং তার সংখ্যা একেবারেই ক্ষীণ না। এবং তাদের যে ফুসফুসের যে ইনভলভমেন্টটা, এবং আমরা দেখেছি আমাদের এরকম 5 থেকে মানে 15% রোগীর ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, কিন্তু তাদের দেখা যায় যে আপনার এরকম লাংসে যদি আমরা সিটি স্ক্যান করি, তাদের এই ইনভলভমেন্ট আছে, সেখানে সেটা অ্যাসিমটোমেটিক থাকে। তার মানে লাংসে শুধু সিটি স্ক্যানে যদি আমরা একটুখানি পেয়ে যাই, তাহলে মানে খুব মানে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, বাট এটা কোভিড এর পক্ষেই যায়। সুতরাং এরকম সিনকোপাল অ্যাটাক সাথে যদি লাংসে ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে কোভিড এর রোগী হিসেবে চিন্তা করা উচিত। তবে এখানে আমি বলতে চাই, এরকম সিনকোপাল অ্যাটাকের রোগী বাসায় বসে থাকার কোনো যুক্তি নাই। তাদের ক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ হওয়া উচিত, কিংবা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ না হয় দেখা যাবে যে এটা আরো মানে অন্য কোনো বড় সমস্যা দেখা দিতে পারে, ব্রেইনের কোনো স্ট্রোক হতে পারে, কিংবা হার্টের অ্যাটাক হতে পারে, অথবা হার্ট কিংবা অন্যান্য মানে অর্গানও ইনভলভ হতে পারে। সুতরাং এটা একটা আমাদেরকে অ্যালার্মিং সাইন হিসেবে আমাদেরকে নিতে হবে। স্যার, এক্ষেত্রে তো আসলে একটু কঠিন হয়ে গেল সাধারণ মানুষের জন্য, কারণ যার সিমটম আছে তাকেই কিন্তু আমরা এই মুহূর্তে বলছি যে পরীক্ষা করতে যেতে, কারণ সবার পরীক্ষা তো আসলে করাতে পারবেন না এই মুহূর্তে। তাহলে
কেউ কেউ তো সিমটম ছাড়াও আসলে খারাপ হয়ে যাচ্ছেন। তাহলে তো এখন প্রত্যেকটা মানুষেরই সচেতনতার জায়গাটি তার একটু স্ট্রং হতে হবে, যে তার নিজেকে খুঁজতে হবে যে আমি কি কোনো রিস্ক ফ্যাক্টর কিংবা কোনো কোভিড রোগীর এক্সপোজারে গেলাম কিনা। তার মানে প্রত্যেকটা মানুষকেই তার নিজের জায়গায় দাঁড়িয়ে অধিক সচেতন হওয়ার বিষয়টি মনে হয় এখন একটু বেশি দরকার। আপনি কি বলেন স্যার? এক্স্যাক্টলি, মানে আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই মহামারীর সময় কিংবা যখন কোনো রোগ সমাজে বেশি বিস্তার করে, তখন এটার কথা বরাবরই সবাইকে সবসময় চিন্তা করতে হবে। এবং যারা সুস্থ আছেন, হঠাৎ করে নতুন ভাবে যদি তার কোনো সিমটম দেখা দেয়, সেটা জ্বর না হয়েও হতে পারে। আমরা একটু আগেই বললাম যে সিনকোপাল অ্যাটাক হতে পারে, মানে হঠাৎ করে বেহুশ হয়ে যেতে পারেন কিংবা পড়ে যেতে পারেন, একটুখানি মাথা ঘোরানো হঠাৎ করে শুরু হয়েছে কিংবা উল্টোপাল্টা কথা বলছেন। সো এরকম ভাবে যদি যে কোনো জিনিসেই শুরু হয়, তাহলে তাকে চিন্তা করতে হবে যে আমার একটা কোভিড এর সম্ভাবনা আছে, যদিও এটা আনইউজুয়াল একটা সিমটম। সুতরাং এই জায়গাটুকুতে আমাদের প্রত্যেককেই মানে সন্দেহ করতে হবে, সচেতন থাকতে হবে যে না, আমার এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আমি এতে আক্রান্ত হতে পারি। যেটা স্বাভাবিক প্রক্রিয়া, যে সমস্ত কমন সিমটম আছে সেগুলো না হয়েও অন্য কোনো ভাবেও যদি আমার এরকম কোনো কিছু দেখা দেয় নতুন, যেটা আমার জন্য একেবারেই নতুন, তাহলে সেই জায়গাটুকুতে আমাকে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সম্ভব হলে করোনার টেস্ট করার জন্য কিংবা উপযুক্ত জায়গায় পরামর্শ নিতে হবে। স্যার, আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে অনেক ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে কোভিড যদি আমরা টেস্ট করাই, প্রথম টেস্টটা অনেকের ক্ষেত্রে নেগেটিভ আসে কিন্তু তার সিমটম আছে স্যার, এবং দেখা যাচ্ছে সিটি স্ক্যানেও তার ফাইন্ডিং আছে, এবং সেকেন্ড টেস্টে আবার অনেক সময় তার পজিটিভ আসে। এই বিষয়গুলো যখন হয় তখন সাধারণ রোগীরা অনেক সময় ঘাবড়ে যান যে আসলে আমার কি হচ্ছে বা আমি আসলে কোন দিকে যাচ্ছি। এই জায়গাটিতে আসলে কিভাবে সমন্বয় করা যায় একটু? আমরা বরাবরই বলি যে সাসপেক্টেড কেস, মানে আগে আমরা যেমনি ভাবে একদম কনফার্ম কেস নিয়ে বেশি বলতাম যে এটা কনফার্ম কেস হলে যেটা কোভিড পজিটিভ, তার ক্ষেত্রেই বেশি মানে রোগীরাও বেশি মনে করতেন নিজেকে কোভিড রোগী হিসাবে, কিংবা আমরাও হসপিটালে নিতাম এরকম ভাবে। কিন্তু এটা কিন্তু শুরুতেই মানে রোগের সংজ্ঞার মধ্যে একটা সাসপেক্টেড কেস বলে একটা কথা আছে, যে যাদেরকে সন্দেহ করা হয়। এবং ধরেন রোগীর সব সিমটমেই কোভিড এর মতো, এক্সরেতে কিংবা সিটি স্ক্যানও কোভিড এর মতো আছে, কিন্তু পরীক্ষাটা নেগেটিভ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কোভিড হিসেবে চিন্তা করা উচিত। কেন চিন্তা করবেন? সারা বিশ্বের উন্নত বিশ্ব দেখা যায় 100 জন রোগীর যদি কোভিড এর জীবাণু থাকে এবং তাদেরকে যদি পরীক্ষা করা হয় একদম সর্বোচ্চ পর্যায়ের স্কিলড এবং মানে খুব দক্ষ মানে মানুষ দিয়ে কিংবা এক্সপার্ট দিয়ে যদি পরীক্ষা করা হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় এই যে নাকের পশ্চাৎ অংশ থেকে যে নেওয়া হয়, সেখানে আপনার 60 থেকে 65% রোগের ক্ষেত্রে পজিটিভ হয়। বাকি 35 থেকে 40% রোগীর ক্ষেত্রে সেটা যদি জীবাণু থাকেও তার পত্র নেগেটিভ হতে পারে। সুতরাং আমাদের ক্ষেত্রে এই যে ফলস নেগেটিভ হচ্ছে, যেটা পরবর্তী সময়ে আপনার কিন্তু আবার পজিটিভ হতে পারে। তাহলে এই যে ত্রুটিটুকু আছে সেটাকে মেনে নিয়ে আমাদেরকে সিমটমের উপরে এবং এক্সরে ফাইন্ডিংস এর উপরে, বিশেষ করে এক্সরে ফাইন্ডিংস না থাকলেও এই এখনকার সিচুয়েশনে সিমটমের উপরেই বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে সন্দেহ করতে হবে এবং এটা সাসপেক্টেড কেস হিসাবে বলতে হবে যে তার কোভিডে সে আক্রান্ত। জি, স্যার, আমাদের কাছে ফারাদ তাহসিন ডক্টর একজন প্রশ্ন করেছেন তার মায়ের ব্যাপারে, যে তিনি তার মাকে নিয়ে একটি হাসপাতালে গেছেন এবং যাওয়ার পরে সেই হাসপাতালে কিন্তু কোভিড নন কোভিড আলাদা করে দেওয়া আছে, কিন্তু এক্সরে যেখানে হয়, সিটি স্ক্যান যেখানে হয় এবং স্যাম্পল কালেকশন গুলো যেখানে হয় ব্লাডের বা ইউরিনের, সেখানে কোভিড নন কোভিড একসাথে হচ্ছে। কারণ অনেক হাসপাতালে কিন্তু সামর্থ্য আছে, দুটো তিনটা করে মেশিন আছে যে আলাদা সেট আপে কাজগুলো করার, তারপরেও অনেক ক্ষেত্রে এই জায়গাটাতে ঘাটতি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তো একজন নন কোভিড রোগী সংক্রমিত হওয়ার আশঙ্কাটা বেড়ে যেতে পারে। অবশ্যই, মানে এটা একেবারেই মানে আমরা বলবো যে এটা একেবারেই মানে উনি ঠিকভাবেই বলেছেন যে একই জায়গায় যদি রোগীদের রাখা হয় কিংবা পরীক্ষা করা হয়, সেটা রক্ত পরীক্ষা হতে পারে, এক্সরে হতে পারে কিংবা সিটি স্ক্যান হতে পারে। সুতরাং এখানে রোগীরা যখন একসাথে ওঠা বসা করেন, পাশাপাশি থাকেন, সংক্রমণের সংখ্যা কিন্তু অনেকখানি বেশি থাকে। এবং এই জায়গাটুকুতে আমাদের আসলে সম্ভব হলে সামর্থ্য থাকলে অবশ্যই আলাদাভাবে করতে হবে এবং আলাদা আলাদাভাবেই করা উচিত, না হয় কিন্তু সংক্রমণের সংখ্যা মানে থেকেই যাবে। এবং আমাদের অনেক হাসপাতালেই সেটা আলাদাভাবেই আছে, বড় বড় হাসপাতাল যেমন ঢাকা মেডিকেল কলেজে আছে এবং আমাদের মুগদা মেডিকেল কলেজে, যেহেতু এটা টোটালি এখন এটা ডেডিকেটেড হসপিটাল কোভিড এর জন্য, সেখানে আলাদা করা হয়। কিন্তু এটা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ইন্টারমিঙ্গেল করে মিক্সড অবস্থায় কোভিড নন কোভিড রোগীর পরীক্ষার মানে সেটা রক্ত, প্রস্রাব কিংবা কফ কিংবা এক্সরে, ইসিজি, এগুলা কোনো অবস্থাতেই একসাথে করা উচিত নয়। জি,
ইদানিং একটি কথা খুব শোনা যাচ্ছে যে এই যে কোভিড কি আসলে ধনী বা গরিব এই শ্রেণীকে চেনে কিনা, কারণ একটা যে ভয় ছিল যে বস্তিতে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার থেকে একজন থেকে 1000 জন আক্রান্ত হতে পারে, ওই সিনারিওটা কিন্তু আমরা বাংলাদেশে দেখছি না বা পাচ্ছি না। বা কেউ যদি এভাবে আক্রান্ত হয় এটা কিন্তু আসলে গোপন করারও কোনো উপায় নেই, কারণ এটি বের হয়ে যাবেই। সেই জায়গাটিতে আসলে আপনার কাছে কি মনে হয় স্যার যে এই সংক্রমণটা আসলে বস্তির বা নিম্নজীবী মানুষের মধ্যে কেন কম? আসলে এইটা এই কথা নিয়ে আমরাও মাঝে মাঝে ভাবি, কিন্তু এটা সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন নাই। প্রবাবলি মানে তাদের মধ্যে মাইল্ডার সিমটম থাকে, তারা খেটে খাওয়া মানুষ থাকেন, মানে তাদের মধ্যে সেই সচেতনতাটুকুও নাই। মানে সেই জন্য হয়তো তারা এখন এই স্বাস্থ্যের মানে সম্মুখীন মানে স্বাস্থ্যের পরীক্ষা গুলার সম্মুখে মানে চলে আসেন না, কিংবা আমাদের হেলথ কেয়ারের মানে পাশাপাশি চলে আসেন না যেখানে চিকিৎসা করা সম্ভব। এটা একটা কারণ হতে পারে, বাট এটার কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নাই যে কেন তাদের হচ্ছে। হতে পারে যে তাদের মধ্যে একটা সাব ক্লিনিক্যাল ইনফেকশন হয়ে গেছে, তাদের মধ্যে ইমিউনিটি থাকতে পারে, এটা কিন্তু সার্টেন না, এখন পর্যন্ত আমরা বলতে পারি না। বাট তাদের মধ্যে হচ্ছে না যে, এটাও ঠিক না, কারণ আমাদের যদি আমরা ডেথ রিপোর্ট গুলা দেখি, আমাদের অনেক রোগীরা আসে যারা কিন্তু অনেক দেরিতে আসে আমাদের কাছে, এই লো ইনকাম গ্রুপের মধ্যে, তাদের মধ্যেও হচ্ছে। তবে কম্পারেটিভলি আমি বলবো যে যে পরিমাণ আমরা ভাবছিলাম যে এই গ্রুপের মধ্যে, তারা কিন্তু মাস্কও ব্যবহার কম করেন, তারা সামাজিক দূরত্ব কম বজায় রাখেন, তাদের মধ্যে সেই তুলনায় কম হচ্ছে। বাট কেন কম হচ্ছে এটার এখনো এক্সপ্লেনেশনটা নাই, বাট হবে না সেটা কিন্তু বলা যায় না। এই জন্য তারা যে একেবারে নিশ্চিতে ঘোরাফেরা করবেন এরকম আমার মনে হয় যে চিন্তা করার কোনো স্কোপ নাই। জি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন যে কেউ যদি নিজ থেকে পরীক্ষা করাতে চায়, আর টিপিসিআর তো একটি পরীক্ষা আছে যে উনি পজিটিভ বা নেগেটিভ আছেন কিনা, এছাড়া কি রক্ত বা ব্লাড বা এক্সরে এরকম আর কি কি পরীক্ষা আসলে কোভিড ডায়াগনোসিসের জন্য হেল্প করতে পারে? অ্যাকচুয়ালি সরাসরি যদি আমরা বলতে চাই যে যে হেল্পটুকু করে, এটা হলো আরটিপিসিআর, মানে যেটা আসলে আমরা জানি যে ভাইরাসটাকে ডিটেক্ট করে, সেটা তো আছেই, এটা কনফার্ম করার জন্য। বাকি রক্ত পরীক্ষা যেটা আছে, কিছু র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের কথা বলা আছে, সেগুলো কিন্তু আমাদের দেশে এখনো চালু নাই। মানে অ্যান্টিজেনটাকে দেখার জন্য, ভাইরাসের কিছু অ্যান্টিজেন আছে সেগুলো দেখার জন্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে, যেটা সিঙ্গাপুরে করেছে, যেটা কোরিয়াতে করেছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত ওইভাবে শুরু হয় নাই। সেটার কিন্তু কিছু ফ্যালাসিও আছে। এছাড়া ইনডাইরেক্ট কিছু এভিডেন্স আছে, এবং আমরা বলি যে যেখানে সুযোগ আছে, এইচআরসিটি বলে সিটি স্ক্যানের একটা ভ্যারাইটি, সেটা কিন্তু যে আপনি একটু আগেই বলেছেন যে অ্যাসিমটোমেটিক, রোগীর কোনো সিমটম নাই, কিন্তু সিটি স্ক্যানের কিংবা সিটি স্ক্যানের মধ্যে চলে আসছে। সো আমরা কিন্তু সিটি স্ক্যান দিয়ে আমরা বলি যে সেন্সিটিভিটি, যেটা বলি যে সিটি স্ক্যান দিয়ে কোনো অবস্থাতেই মিস হয় না, বরঞ্চ দেখা যায় যার একটুখানি সিমটম কিংবা সিমটম নাই তারও ধরা পড়ে যায়। এবং তার সাথে যদি আমরা এই রক্তের পরীক্ষাগুলো করি, যে রক্তে যে সমস্ত পরিবর্তন হয়, ডি ডাইমার কিংবা সিআরপি, তারপরে সিবিসি, এগুলাতে যে পরিবর্তন, তার সাথে এক্সরে, এগুলো আমাদেরকে ইনডাইরেক্ট এভিডেন্স হিসাবে কাজ করে। বাট স্টিল আমি বলবো যে আরটিপিসিআর যে টেস্টটা আছে সেটা কিন্তু কনফার্মেটরি একদম, এবং সেটাই আমাদের দেশে জি। এখন পর্যন্ত প্র্যাকটিস করা হচ্ছে। জি। এক্ষেত্রে একটা অংশের তো আসলে অক্সিজেন দরকার হয়। সেক্ষেত্রে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে অক্সিজেন কিনে ঘরে মজুত করছে অনেকে। এটি আসলে কতটুকু সায়েন্টিফিক ব্যাখ্যার মধ্যে পড়ে? কারণ অক্সিজেন তো অনেক দাহ্য পদার্থ। হঠাৎ করে ঘরে অনেকগুলো অক্সিজেন সিলিন্ডার রেখে দিলে তো এক ধরনের স্যার আমাদের মনে হয় যে মানে অসাবধানতা বশত একটা বড় মহাবিপদও হয়ে যেতে পারে। এই জায়গাটিতে আসলে রোগীরা কি ঠিক কাজ করছেন? আমি এই জায়গাটুকুতে বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মাঝখানে আপনি দেখেছিলেন যে আমাদের বাজারে অক্সিজেন সিলিন্ডার একদম মানে খালি হয়ে যাচ্ছে, সবাই কিনে ফেলছেন। কোনো অবস্থাতেই স্যার কিন্তু বলেছেন যে আমাদের বরঞ্চ একটা পালস অক্সিমিটার দিয়ে আমরা দেখতে চাই যে আমাদের কি পরিমাণ স্যাচুরেশন আছে। যদি অক্সিজেন দরকার হয়, দয়া করে কোনো অবস্থাতেই বাসায় মানে সেই অক্সিজেন নেবেন না, বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন না, কারণ এটা দাহ্য পদার্থ। মানে যে কোনো সময় এটা সিলিন্ডার আমরা সবাই ব্যবহার করতে পারি না, সেটা ব্যবহার করা উচিতও না, এবং সেটা যে কোনো সময় একটা দেখা যায় যে আমাদের আতঙ্কের কারণ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এছাড়া যে সমস্ত জিনিস জি। করবেন না, একটা হলো যে বাসায় অক্সিজেন নেবেন না। আবার আমি বলতে চাই যে আমাদের অনেকেই কিন্তু মানে জেনে শুনেও যে রক্ত তরল করার যে একটা ওষুধ, অ্যান্টিকোয়াগুলেন্ট বলি আমরা, হেপারিন কিংবা মুখে খাওয়ার একটা ওষুধ আছে রিভারক্সামিন কিংবা এই জাতীয় ওষুধ, এইগুলা দয়া করে কোনো অবস্থাতেই বাসায় শুরু করবেন না। দুইটা জিনিস না বলবো আমরা, যে অক্সিজেন থেরাপি মানে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে নেবেন না, আর একটা হলো যে যে থেরাপিটা রক্ত জমাট যে ওষুধগুলা রক্ত সেটি না জমাট বাঁধা যেন না প্রিভেন্ট নেয়। করে, জি। সেটা কোনো জি। অবস্থাতেই নেবেন না।
জি, আজাদ স্যার আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্যার যদি আমাকে শুনতে পান, একটি বিষয় সেটি হচ্ছে যে আইসিইউ কিছু লোকের তো লাগবেই 1% আপনাকে পেয়ে স্যার আবার ভালো লাগলো। অনেকক্ষণ ধরে আমরা শুধু অপেক্ষা করছি যে আপনি আমাদের সঙ্গে কখন জয়েন করে যাবেন। তো স্যার একটা অংশের তো আসলে আইসিইউ দরকার হয়, কিন্তু মানুষের মনে ধারণা বা আমরা অনেকগুলো গবেষণালব্ধ জায়গায়ও দেখেছি যে আমাদের দেশ বা দেশের বাইরে যদি 10 জন লোক আইসিইউতে যায়, ধরেই নেওয়া হয় যে 8 জন আর ফেরত আসবেন না। এটি কি আসলে স্যার করোনার বিশেষ কোনো ক্যারেক্টারিস্টিক্স এর জন্য এটি হচ্ছে, নাকি আইসিইউ ব্যবস্থাপনার জন্য এটি হচ্ছে, নাকি এটি এখনো একটা গবেষণালব্ধ জায়গায় আছে স্যার? আহ, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলেছেন। এক নম্বর কথা হচ্ছে যে একটা মানুষকে কখন আইসিইউতে বা আপনার ইনটিউবেটেড হতে হয়। তো সেখানে কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে যে যেখানে আপনার সমস্ত চেষ্টা করেও আপনার হচ্ছে না। এখন আমরা কতগুলো ব্যবস্থা নিয়ে দেখেছি যে অক্সিজেন ডিভাইসটাকে যদি উন্নত করা যায় এবং সেখান দিয়ে যদি অক্সিজেন ফ্লোটাকে আরো বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এদের আপনার 70% আপনার আইসিইউ প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা বলছি যে সাধারণ সিলিন্ডারে আমাদের 2 থেকে 6 লিটার, তারপরে আপনার মাস্ক দিয়ে 15 লিটার, তারপরে আপনার রেসপিরেটর দিয়ে 20 লিটার, এবং আপনার যদি আমরা হাই ফ্লো নাজাল ক্যানুলা দেই 70 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি। তাহলে 70 লিটার পর্যন্ত অক্সিজেন নিয়ে যদি উনি ভালো থাকেন এবং প্রনিং করতে পারেন এবং অন্যান্য তার যে কোমরবিডিটি অ্যাড্রেস করতে পারি, এবং অন্যান্য যে কমপ্লিকেশন রয়েছে, যদি তার এখানে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া থাকে, তার এখানে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস ইত্যাদি সব মিলিয়ে সবগুলো জায়গায় যদি আমরা কাজ করতে পারি, তাহলে এই রোগীগুলোর দেখা যায় একটা বিরাট অংশ 70% ওরা আমেরিকানরা দেখেছে যে তাদের আইসিইউ প্রয়োজন হয় না। এখন দেখা গেল যে এই যে আমাদের এই মধ্যখানের যে এই যে 60-70 লিটারের যে অক্সিজেন দেওয়ার চেষ্টা করাটা, অর্থাৎ হাই ফ্লো নাজাল ক্যানুলা দেওয়া, এটা আমরা দিতে পারলাম না। তাহলে রোগীটা এই সাধারণ অক্সিজেনের পরিমাপে তার ফুসফুসে যে অসুখটা হচ্ছিল এটা কিন্তু বাড়তে থাকে, এবং এটা কিন্তু বেড়ে এমন একটা অবস্থা হয়ে গেল যে এদের একটা ইরিভার্সিবল, অর্থাৎ একে আপনি ফিরিয়ে আনাটা কঠিন হয়ে যাবে, তাদের একটা এরকম অবস্থা হয়ে যায়। 2 নম্বর, পটেই যখন আপনার একটা ইনটিউবেশন করা হয়, ইনটিউবেশন করার পরে জটিলতা অনেকগুলো রয়েছে, এবং সেখানে আপনি জানেন যে এমনি ন্যাচারালি যখন ইনটিউবেশন করা হয় একটা লোককে, এই কোভিড ছাড়া তাদের মধ্যেও জটিলতার হারটা অনেক বেশি হয়। এবং এখানে আপনার আমরা দেখতে পাই যে একটা গ্রুপ অফ পেশেন্ট যাদের এরকম কোভিড হয়, তাদের পালমোনারি এম্বোলিজম বলে একটি কথা, অর্থাৎ পালমোনারি রক্তনালীগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়ে তাদের এরকম অসুবিধা হতে পারে। একটা গ্রুপ অফ পেশেন্টের ওই রকম অবস্থা হঠাৎ করে হার্টের অসুখ হয়ে যেতে পারে, মায়োকার্ডাইটিস হয়, হার্টে অ্যারিথমিয়া হয়, হার্টের আপনার ইনফাকশন হয়, ইভেন তাদের ব্রেইনে আমাদের রক্তনালী ব্লক করে স্ট্রোক হতে পারে। তখন ওই রকম জটিলতাগুলো যুক্ত হয়, এবং সে কারণে দেখা যায় যে শত প্রচেষ্টার পরেও অথবা সর্বোচ্চ প্রচেষ্টার পরেও আমেরিকা তার মৃত্যু হার কমাতে পারেনি আপনার ভেন্টিলেটরে দেওয়ার পরে। এখানে মোর দেন 50%, কোন সেন্টারে 80% রোগী আর ফিরে আসতে পারে। এখন আমাদের যেটা হয়েছে, আমাদের এখানে আমরা আইসিইউ বেড তো অত্যন্ত কম, এবং সত্যিকার অর্থে রোগীকে আমাকে বলা হলো যে রোগীর আইসিইউ দেয়া লাগবে এবং তাকে ইনটিউবেটেড করা লাগবে, কিন্তু ওই মুহূর্তে ওই রোগীকে ট্রান্সফার করার মতো অবস্থা নাই, ইনটিউবেশন করা যাচ্ছে না। তাহলে এইটা একটা ডিমেরিট আমাদের, দিতে পারছি না। সেই জন্য আমাদের এই একটা গ্রুপ অফ পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য বাসার ম্যানেজমেন্ট যদি ভালো হতো, তার যদি অক্সিজেন স্যাচুরেশনটা দেখে দেখে আমরা যদি নির্দিষ্ট ডিভাইস দিয়ে আমরা যদি অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন করতে পারতাম, অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন গুলোকে রাইট টাইমে অ্যাড্রেস করে যদি চিকিৎসা দিতে পারতাম, এবং তার কোমরবিডিটি থাকলে তার চিকিৎসাগুলো যদি যথার্থ হতো, তাহলে এই চারটা যদি হয়, তাহলে কিন্তু ইনটিউবেশন বা ভেন্টিলেটরের প্রয়োজন হয় না। না হলে ভেন্টিলেটরে যাওয়া মানে একটা এক্সট্রা রিস্ক ক্যারি করা, যেটা একটু আগে আমি কারণগুলো বললাম, যে ভেন্টিলেটরে যাওয়ার পরে তাদের রিস্ক গুলো অনেক গুণ বেশি হয়ে যায়, অর্থাৎ 400 ফোল্ড রিস্ক হয়ে যায়। যে একটা লোক ভেন্টিলেটরে না ঢুকলে যেভাবে হবে, আর ভেন্টিলেটরে ঢুকলে 400 গুণ রিস্ক হয়ে যায় যে তার জীবনের উপরে একটা আঘাত আসবে। সেজন্য আমরা মনে করি যে আমাদের যে ভেন্টিলেটর কম সেটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু আমাদের ঠিক মতো অক্সিজেনের ব্যাপারটা, এটা যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অধিকাংশ রোগীকে বাঁচাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের বলতে চাই
যে অক্সিজেন অক্সিজেন এবং অক্সিজেন। থ্যাংক ইউ। জি, আপনি যথার্থ বলেছেন স্যার। এখন একটা বিষয় নিয়ে খুব প্রশ্ন আসছে কয়েকদিন, যে নেগেটিভ রেজাল্টের কোনো দরকার নেই, 14 দিন পরেই আসলে আমরা ধরে নিব যে আমি নেগেটিভ। অনেকে তারপরেও তাদেরকে হাসপাতালে জয়েন করার ক্ষেত্রে, ব্যাংকে জয়েন করার ক্ষেত্রে বলে যে সার্টিফিকেট নিয়ে আসলে জয়েনিং দিব না। আপনারা বারবার বলার পরও স্যার এই সমস্যায় তাদেরকে পড়তে হচ্ছে। একটু যদি ব্যাখ্যা করতেন স্যার, যে আসলে কি 14 দিন পরে একটা সার্টিফিকেট দরকার আছে? অনেক ধন্যবাদ। আপনি দেখতে হবে যে কোন রোগের কথা আমরা বলছি। আমরা কোভিড এর কথা বলছি এবং কোভিড একটি ভাইরাসের রোগ, এটা একটু আগে আমি বললাম। এই ভাইরাস এবং আপনার মধ্যে সংক্রমণের ব্যাপার করলো। এই ভাইরাস তার মধ্যে বেশি কষ্ট দেবে এবং 9 থেকে 10 দিনের মধ্যে এই ভাইরাসটা আপনার শরীর থেকে চলে যাবে। আপনার আর ইনফেক্টিভিটি থাকবে না। এবং এখন পর্যন্ত যে পদ্ধতির মাধ্যমে আমরা এই ভাইরাসটার প্রেজেন্সটা বার করি, অর্থাৎ আরটি-পিসিআর, যে এই ভাইরাসের যে আরএনএ থাকে এটাকে অ্যামপ্লিফাই করে আমরা অনেকগুলো তৈরি করে সেটাকে বার করি। এটা অ্যামপ্লিফাইড ফর্মে। যে এক নেগেটিভ হয়। এইটা মনে রাখতে হবে। এটা পজিটিভ মানে পজিটিভ ধরতে হবে, কিন্তু ফলস নেগেটিভ অনেক হতে পারে। তো সেই জন্য আমাদের কিছুটা সমস্যা আপনার এটা 7 থেকে 10 দিনের মধ্যে চলে যায়। এবং 3 নম্বর, যেহেতু এটা আপনার 14 দিন ইনকিউবেশন পিরিয়ড, যদি আপনি একজন ব্যক্তির কাছে থাকেন এবং 14 দিন পর্যন্ত আপনি সংক্রমণ থাকতে পারেন, এই জন্য 14 দিনের মধ্যে আপনার যা কিছু হবার হয়ে যাবে। তো সেই জন্য আমরা মনে করি যে সমস্ত হিসাব নিকাশ করে, যেমন আমরা বলেছি একজন রোগীর যদি জ্বর 7 দিনের বেশি থাকে, একজন রোগীর যদি 7 দিনের পরে শ্বাসকষ্ট শুরু হয়, এরা সিরিয়াস রোগী। এই 7 দিন থেকে 14 দিন একটা বিরাট বড় সময়। এই সময়টা আমরা দেখি যে তার কোন রকম সিমটম হচ্ছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই জন্য আমরা নিশ্চিন্তে এই বিভিন্ন ফ্যাক্টর গুলো অ্যানালাইসিস করে বলতে পারি যে তিনি 14 দিন পরে, টেস্ট করার সুবিধা থাকলে হয়তো করবেন, কিন্তু টেস্ট না করেও উনি 14 দিন পরে তিনি তার কাজে যোগদান করতে পারবেন, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কিন্তু পরবর্তী প্রতিরক্ষার জন্য তিনি অন্যান্য সাধারণ লোক যেভাবে মাস্ক ব্যবহার করে, যেভাবে কন্টাক্টের ব্যাপারে হাত পরিষ্কার রাখা এবং হাঁচি কাশির ব্যাপারে যেরকম রোগাক্রান্ত মানুষের কাছে না যাওয়া ইত্যাদি মেনে চলতে হবে। কারণ আমরা এখনো জানি না যে তার শরীরে কতখানি অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই অ্যান্টিবডি গুলো কোনো ক্ষেত্রে আমরা এখনো স্টাডি করছি জি ভাইরাসটা স্যার। অ্যাক্টিভেটেড হয়ে যায় কিনা এটা 14 দিনের পরেও। তো সেই স্যার জন্য আপনার কাছে আমরা বলছি আর যে আপনি জি সতর্ক থাকার, জি যে স্যার, যাতে আমরা আরেকজন একটু কোন রকম প্রশ্ন ভাবে করেছে আপনার কাছে, যে স্যার 14 দিন পরে তো ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি হাসপাতালের কিছু ডাটায় দেখা গেছে স্যার যে 21তম 22তম দিনে যে কিছু মাইল্ড সিমটমের রোগী হঠাৎ করে মারা গেল, এবং তাদের সবার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। এটি কি আবার করোনার কোনো গতিপথ পরিবর্তন, বা করোনা নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করছে, এরকম কোনো কারণে হচ্ছে, নাকি এটি আসলে কিভাবে নেবে মানুষ? স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না। অধ্যাপক টিটু মিয়া স্যার, আপনি যদি প্রশ্নটার উত্তর দিতেন। আহ, আপনি বলেছেন যে 3 সপ্তাহ পরেও প্রবাবলি এরকম। কোশ্চেনটা হলো যে আচ্ছা স্যার মনে হয় তাকে জয়েন করে গেছে স্যার। জি, প্রশ্নটি স্যার যেটি করেছিলাম আপনার কাছে, যে 14 দিন পর তো নেগেটিভ হওয়ার কথা, বাট একটা হাসপাতালে দেখা গেছে স্যার 30-40 বছর বয়সী অনেকে 22তম 23তম দিনে যে মৃদু সিমটম ছিল তাদের, কিন্তু তারা মারা গেছেন। এটি কি কোনো কমপ্লিকেশনের জন্য হচ্ছে, নাকি এটি কোন জায়গাটায় আসলে একটু প্রেস করা দরকার আছে এক্ষেত্রে?
আমরা মনে হয় যুক্ত করে ফেলি স্যার, জি। টিটু মিয়া স্যার বলতেন। জি যেটা হলো কি যে তার দেখা যায় 21-22 দিনের দিনও এই যে 30 থেকে 40 বছরের কয়েকজন পজিটিভ ছিল, এবং সেটা আনইউজুয়াল একটা প্রেজেন্টেশন আমি বলবো। এটা মানে স্বাভাবিকভাবে এরকম হয় না, কিন্তু তাদের যদি মৃত্যুর কারণ হয়ে থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে কিছু এক্সপ্লেনেশন আছে যে কোভিডে এরকম হতে পারে। যে কোভিড ভালো হয়ে গেল, আমি যে আমরা আপনাদের যে কথা কথাটা শুনতে পাচ্ছি। জি স্যার কি বলবেন? জি আহ, জি আপনি বলছিলেন যে এটা হতে আচ্ছা, পারে, হ্যাঁ, তারপরে জি হতে পারে। কিভাবে হতে পারে যে স্যার কিন্তু একটু আগেই বলছিলেন যে আমাদের এই রোগের অংশ হিসাবে যেমনি অক্সিজেনের অভাব হয় নিউমোনিয়ার কারণে, যে অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারে না, পাশাপাশি রক্তনালী জমাট বাঁধার জন্য কিন্তু এরকম একটা ঘটনা ঘটে। তাহলে ঘটতে এই যে পারে। রক্তনালী জমাট কখন বাঁধবে সেটা কিন্তু সবসময় বলা যায় না। কারো শরীরে জি এই যে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা ইভেন ছুটি দেওয়ার পরও, রোগী ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার দেখা যায় তার শরীরের মধ্যে থেকে যায়। এবং হতে সেই জন্য পারে, কারো জি ক্ষেত্রে, আপনার কাছে হ্যাঁ, আমি জি, আবার আসবো, একটু আগে স্যারকে জি। নিয়ে নিচ্ছি। স্যার যদি একটু বলতেন যে এই যে রোগীগুলো সুস্থ হবে, এই মেসেজটি আপনাদের মাধ্যমে প্রতিনিয়তই আমরা সাধারণ মানুষকে পৌঁছাতে চাই, যে সুস্থ হওয়ার পরও তো তার, আমরা যদি বলি একটা রিহ্যাব পিরিয়ড বা একটা ফলো আপ পিরিয়ড থাকা উচিত। মানুষ তো সুস্থ হয়ে 14 দিন পর আবার কাজে ঝাঁপায় পড়ছে, অনিদ্রা হচ্ছে, সারাক্ষণ টিভি দেখছে, ফেসবুকিং করছে, এই কাজগুলো করছে, কিন্তু তারও তো একটি ফলো আপ দরকার আছে, এবং পোস্ট ইলনেস একটা তার রেস্টও দরকার আছে। সেই জায়গাটা তো মনে হয় স্যার একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত এই মুহূর্তে স্যার। আজকে খুবই ইন্টারনেট প্রবলেম মনে হচ্ছে স্যার, যদি একটু শুনতে পান। আমরা একেবারে শেষ অংশে আজকের আয়োজনে। আমার মনে হয় স্যারের সমস্যা হচ্ছে। টিটু মিয়া স্যার, আপনি যদি অ্যান্সারটা করে দেন যে পোস্ট ইলনেস একটা যে আমার ফলো আপ বা রিহ্যাব যেটাকে আমরা বলি, কোভিড এর ক্ষেত্রে মনে হয় সেই জায়গাটাতে এই মুহূর্তে একটু ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন আছে মনে হয় স্যার। একটু আনমিউট করে দিবেন স্যার, একটু আনমিউট করে নেবেন। এটা জি অবশ্যই একটা মানে প্রয়োজনীয় জিনিস, এবং যে জায়গাটুকুতে আমাদের, আমি বলবো যে আমাদের ডেফিসিয়েন্সি আছে, এবং আমরা এখন থেকে কথা বলা শুরু করেছি আমাদের রিহ্যাবিলিটেশন, আপনি যে কথা বলেছেন, এবং তাদের ফলো আপ। একটা হলো রেস্ট দরকার, এবং যার অংশ হিসাবে পোস্ট ডিসচার্জ কিছু চিকিৎসার অংশ হিসাবে মানে যারা একটু সিরিয়াস ইলনেস থাকে তাদেরকে কিন্তু আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিই, রক্ত জমাট যেন না বাঁধতে পারে। আবার যাদের নিউমোনিয়া হিসেবে দেখা দেয় তাদের কিন্তু অনেকেরই দেখবেন যে পরবর্তী সময়ে ফুসফুসটাতে ফাইব্রোসিস হয়ে যায়, এবং এই জন্য বলা থাকে যে 12 সপ্তাহ পরে তাদেরকে একটা ফলো আপে দেখা এবং পারলে একটা সিটি স্ক্যান করা, সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে তার কি এই ফুসফুসের মানে লাং ফাংশন টেস্ট করে দেখা, সেটা কি সেই জি যতটুকু ক্ষতি তার হয়েছিল শুরুতে সেটা কি তার প্রোগ্রেস করছে কিনা, তাকে কি জি রিহ্যাবিলিটেট করতে হবে কিনা, তাকে কোনো আরো চিকিৎসা দেওয়ার প্রয়োজন আছে কিনা, সেই জায়গাটুকু। জি পাশাপাশি দেখা যায় যে কারো ক্ষেত্রে ভাইরাসের ইলনেসের পরে সিভিয়ারলি ইলনেস থাকে, দুর্বলতা থাকে, সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে। সো এই শারীরিক অসুস্থতার পাশাপাশি দেখা যায় যে মানসিক সমস্যাও তার দেখা দেয়, এবং সেগুলোকে কিন্তু আমাদের ফলো আপে দেখা উচিত এবং রিহ্যাবিলিটেশনের অংশ হিসাবে আমাদের বিবেচনা করা উচিত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আয়োজনে একটু আপনার মুখ থেকে শুনতে চাই যে আমাদের রোগীরা তো চাইলেই আসলে এখন হাসপাতালে যেতে পারেন, ভয় পাওয়ার কিছু নেই, এবং রোগীদের জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে ভর্তি হওয়ার জন্য, যেহেতু একদমই ডেডিকেটেড একটি হাসপাতালে আপনি এই মুহূর্তে কর্মরত আছেন, দিক নির্দেশনা দিচ্ছেন সেখানকার ডক্টরদেরকে। এই জায়গাটা যদি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আমাকে একটু বলতেন স্যার। যে আমি বলতে চাই যে আমাদের হসপিটালগুলো সব এখন একেবারে রেডি হয়ে আছে, আমাদের হাসপাতাল সহ সব হাসপাতালেই এখন যে কোনো অসুস্থতার জন্য, বিশেষ করে কোভিড রিলেটেড কোনো সমস্যার জন্য, সেটা কনফার্ম কেস না, শুধু সাসপেক্টেডও যদি থাকে তাহলে অবশ্যই আমরা রেডি আছি তাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং আমি বলতে চাই প্রতিটা হাসপাতালেই এখন আমাদের হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এগুলো অনেকগুলো হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, তাদেরকে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সেবা দিতে পারবো। এবং আমার স্যার শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ স্যার বলেছেন যে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। সুতরাং যদি কখনো যাদের হসপিটালে ভর্তি হওয়ার দরকার, আমরা একটু আগে বলেছি কাদের ভর্তি হতে হবে, তারা যেন জরুরি ভিত্তিতে হাসপাতালে চলে আসেন, দ্রুত চলে আসেন, যেখানে অক্সিজেন দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি, এবং সেই অক্সিজেনের মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি, আর্লি অক্সিজেন দিয়ে তাদেরকে প্রিভেন্ট করতে পারি, তাদের আইসিইউতে যেতে হবে না,
তাদের ভেন্টিলেটর দরকার হবে না, তাদের মৃত্যু মুখে পতিত হবে না। আর যারা বাসায় থাকবেন তাদের জন্য আমরা বলেছি যে প্রনিং পজিশন কিংবা ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আমরা অক্সিজেনের স্যাচুরেশনটাকে অনেকখানি ধরে রাখতে পারি। এবং আমি আবারও রিকোয়েস্ট করব, যখনই কোনো নতুন সিমটম দেখা দিবে কিংবা ডিটেরিয়েশন অফ দ্য সিমটম দেখা দিবে যে খারাপ হয়ে যাচ্ছে বাসায়, অতি জরুরি ভিত্তিতে হাসপাতালে চলে যাওয়ার জন্য, কারণ তাহলে জীবন বেঁচে স্যার, যাবে। আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা কোভিড রোগীদের পাশে আছেন এবং এভাবেই পাশে থেকে স্যার এই দিনটি আমরা শেষ করে আবারও সুদিনের একটি দেখা পাবো সেই কামনা করছি। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নোভিস্তা আই হেলথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, কারণ ঘরে তো আপনি চিকিৎসা নেবেন, কিন্তু কতক্ষণ ঘরে থাকবেন আর কোন সমস্যাগুলোর মুখোমুখি হলে আপনাকে হাসপাতালে দৌড়াতে হবে। কিন্তু একটি মেসেজ আপনাদেরকে একটু দিয়ে রাখতে চাই যে হাসপাতালগুলো এই মুহূর্তে তৈরি আছেন এবং সেখানে গেলে আপনি চিকিৎসা পাবেন, অতএব ভয় পাওয়ার কিছু নেই। আপনি একটু সচেতন হন এবং চিকিৎসার যদি প্রয়োজন হয় অবশ্যই হাসপাতালে যাবেন। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।